হাতি খুবই বড় এবং শক্তিশালী একটি প্রাণী, আর মাছি খুবই ছোট্ট একটি প্রাণী। কিন্তু সেই মাছি যদি হাতির কানে ঢুকে যায় তাহলে বিশাল বড় হাতিকেও নৃত্য করাতে পারে, তাকে পরাজিত করতে পারে। বন্ধুরা, এটা আমি কেন বলছি তার কারণ আছে, একটু পরেই বুঝতে পারবেন। ছোট দেশ মানেই খুব সহজে তাকে হারিয়ে দেওয়া যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। সেটাই যদি হতো তাহলে ইউক্রেনকে রাশিয়া এতদিনে হারিয়েই দিত। ইতিহাস সাক্ষী আছে, নেপোলিয়ন থেকে হিটলার পর্যন্ত তারা সবাই খুব শক্তিশালী ছিল, তবুও তারা কিন্তু রাশিয়ার কাছে হেরেছিল। 30শে মার্চ ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ইরানে এমনভাবে বোমাবর্ষণ করবেন যা ইরান কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। তিনি ইরানকে ধ্বংস করবেন। কিন্তু এটা কি সম্ভব? ইরান অথবা পারস্য সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি। আয়তনের দিক থেকে ইরান পাকিস্তানের প্রায় দ্বিগুণ। কিন্তু গত 500 থেকে 600 বছরের যদি ইতিহাসটা একটু ঘেঁটে দেখি তাহলেই আমরা দেখতে পাবো রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়া, এমনকি ব্রিটেনও কোনো না কোনো সময়ে ইরান আক্রমণ করেছে এবং সেই দেশটি দখল করার চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কেউই ইরানকে সম্পূর্ণরূপে দখল করতে পারেনি। এমনকি সাদ্দাম হোসেনও প্রায় 8 বছর ধরে যুদ্ধ করার পরেও ইরানকে দখল করতে পারেনি। তাহলে এবার প্রশ্ন হলো, কেন আবার ইরান দখলের চেষ্টা চলছে এবং একের পর এক ইরান আক্রমণ করছে? পশ্চিমা বিশ্ব ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু তারপরেও ইরান এই পশ্চিমা দেশগুলিকে ভয় পাচ্ছে না। এটা কি কেবল সামরিক শক্তি, নাকি ইরানের এই শক্তির পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এর পেছনের আসল কারণ এবং ইরানের অস্ত্র ভাণ্ডার, আসলে ওদের কতটা ক্ষমতা লুকোনো আছে, কি কি বিশেষ প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র আছে ইরানের সামরিক বাহিনীর কাছে, যা যুদ্ধক্ষেত্রে সত্যিই শত্রুর মনোবলকে ধ্বংস করতে প্রস্তুত। বন্ধুরা, সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমি ইরানের দিক থেকে আলোচনা করব, কেন ইরানকে জয় করা এত কঠিন, আর যদি যুদ্ধ হয় তাহলে আমেরিকা এবং ইসরায়েল মিলে কি ইরানকে ধ্বংস করতে পারবে? ইরানের ক্ষমতার সবচেয়ে বড় কারণ হলো তার ভৌগোলিক অবস্থান। দক্ষিণ ও পশ্চিম দিকে ইরানের প্রায় সীমান্তবর্তী জাগ্রস পর্বতমালা, প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। এটি ইরানের উপকূল রেখা থেকে ইরাক এবং তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং এই বিশাল পর্বতমালা ইরানের জন্য একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। উপরন্তু এই পুরো এলাকাটি সম্পূর্ণ পাথুরে এবং এটি অতিক্রম করা এক প্রকার অসম্ভব। বিপরীতে এই জায়গায় খোজাস্তান প্রদেশের ইরানের বৃহত্তম তেলের মজুত রয়েছে। 1979 সালে যখন ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়, তখন 1980 সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেন। সাদ্দামের পরিকল্পনা ছিল তারা প্রথমে খোজাকাস্তানের তেলের ভান্ডার দখল করবে এবং তারপর সেখান থেকে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করবে। তখন ইরানের আয়াতুল্লাহ খোমেনি বাকি আরব দেশগুলিতে ইসলামী বিপ্লবের ডাক দিয়েছিলেন। ফলস্বরূপ ইরানে ইসলামী বিপ্লবকে আরব দেশগুলি হুমকি হিসেবে দেখত, কারণ এই আরব দেশগুলিতে রাজতন্ত্র চালু ছিল। তারা চেয়েছিল যে এই ইরানি বিপ্লবের বিস্তার কোনোভাবেই যেন তাদের দেশে পৌঁছতে না পারে। এমনকি এই সময়ে এই আরব দেশগুলি ছাড়াও ব্রিটেন এবং আমেরিকাও ইরানের বিরুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানে বোমাবর্ষণ চালান। বোমা হামলার মূল উদ্দেশ্য হলো একটি দেশের অবকাঠামো ধ্বংস করা। প্রথম 2 বছরের মধ্যে ইরাকি সেনাবাহিনী ইরানের পশ্চিম অংশ দখল করে নিয়েছিল, যার মধ্যে অনুসন্ধান এলাকাও ছিল। সেই সময় বাগদাদ থেকে ইরাকি সেনাবাহিনীর কাছে তাদের প্রয়োজনীয় সামগ্রী খুব সহজেই সরবরাহ করা হচ্ছিল। কিন্তু যখন তারা ইরানের আরও গভীরে প্রবেশের চেষ্টা করছিল তখন তারা ব্যর্থ হচ্ছিল। কারণ ছিল জাগ্রস পর্বতমালা তাদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল। অনেক চেষ্টা করার পরেও ইরাকি সেনাবাহিনী এই পর্বত অতিক্রম করে ইরানে প্রবেশ করতে পারেনি। এখানে ইরাকি সেনাবাহিনীকে আরেকটি সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, কারণ ইরানের সমস্ত ডিপো এবং প্রধান শহরগুলি
জাগ্রস পর্বতমালার বিপরীত দিকে ছিল। সেখান থেকে সেনাবাহিনীকে সময় মতো রসদ সরবরাহ করা খুব কঠিন ছিল। এই কারণেই যুদ্ধ প্রায় 8 বছর স্থায়ী হয়েছিল। সেই যুদ্ধে শেষ পর্যন্ত কোনো ফলাফল হয়নি, যার অর্থ এই দুই দেশের কেউই তাদের সীমান্তের 1 ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। তাহলে আজ দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি ইরানে বোমাবর্ষণ করবেন, কিন্তু আমরা মনে করি না যে এতে ইরানের সাময়িক ক্ষতি ছাড়া আর কোনো ক্ষতি হবে। অর্থাৎ কেবল বোমা হামলা করে ইরান দখল করা বা এখানে সরকার পরিবর্তন করা সম্ভব নয়। এবার আসি পশ্চিম দিকের কথায়। কাস্পিয়ান সাগর ইরানের উত্তরে। আপনি যদি এই সমুদ্র অতিক্রম করে ইরানে প্রবেশ করেন, তাহলে আপনাকে আলবোজ পর্বতমালার মুখোমুখি হতে হবে। এই পর্বতমালা ইরানকে উত্তর দিক থেকে রক্ষা করে। ইরানের এই শক্তির পেছনে আরেকটি বড় অস্ত্র হলো ইরানের বৈচিত্র্যময় জাতিসত্তা। যদিও একটি দেশের ক্ষেত্রে এটি কখনো কখনো দুর্বলতা হিসেবে কাজ করে, তবে ইরান খুব চালাকির সাথে এটিকে তাদের হাতিয়ার করে তুলেছে। আপনি যদি ইরানের জনসংখ্যার দিকে তাকান, তাহলেই দেখতে পাবেন এখানে প্রায় 9 কোটি মানুষ রয়েছে, যার মধ্যে 62% পার্সিয়ান, 16% আজারবাইজান, 10% কুর্দি এবং বাকি 12% বালুচ, আরব এবং তুর্কি। তাদের প্রত্যেকের নিজস্ব জাতিসত্তা রয়েছে। যেমন পাকিস্তানের বেলুচ এবং ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামে একটি নতুন দেশ তৈরি করতে চায়, এবং ইরান এবং ইরাকের কুর্দি জনগোষ্ঠী একত্রিত হয়ে কুর্দিস্তান নামে একটি পৃথক দেশ তৈরি করতে চায়। অর্থাৎ ইরানের বিভিন্ন জাতি পৃথক দেশ দাবি করে। অথচ ইরানের অর্থনীতি খুব একটা শক্তিশালী নয়। দিন দিন দারিদ্র বাড়ছে, বেকারত্ব বাড়ছে। তবে ইরান প্রতিটি জনগোষ্ঠীকে একটি সাধারণ কারণের সাথে একত্রিত করেছে। ইরানের আয়াতুল্লাহ খোমেনি তাদের সকলের জন্য পশ্চিমা বিশ্বকে তাদের দুর্দশার জন্য দায়ী করেন। এমনকি তারা সরকারের নিজস্ব ভুলের জন্য পশ্চিমাদের দায়ী করে। অন্যদিকে তারা ইসলামের মাধ্যমে ভ্রাতৃত্বের মতবাদ ছড়িয়ে দিয়েছেন, যাতে কোনো জাতি আলাদা বোধ না করে। এবং এই কারণে ভবিষ্যতে যদি কোনো দেশ ইরান আক্রমণ করে, তাহলে আয়াতুল্লাহ সহজেই তাদের সকলকে একসাথে রাখতে পারবেন। এবার আসি ইরানের বড় অস্ত্র সামরিক শক্তি সম্পর্কে কথা বলা যাক। 1979 সালে ইসলামী বিপ্লবের আগে পর্যন্ত ইরান একটি উদার দেশ ছিল, এবং একই সাথে ইরান ও আমেরিকার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ইরান ও আমেরিকার মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও 1970-এর দশক থেকে ইরান বেশ কয়েকটি আমেরিকান যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ব্যবহার করে, এবং কিছুদিন আগেই যে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, সেটাও আমেরিকার তৈরি হেলিকপ্টার ছিল। তবে সাদ্দাম যখন ইরান আক্রমণ করেন, তখন ইরান বুঝতে পারে যে ভবিষ্যতে যুদ্ধ হলে আরব দেশগুলি কোনোভাবেই তাদের সাহায্য করবে না। তাই ইরান নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করে, এবং বর্তমানে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশগুলির মধ্যে একটি। ইরানের সামরিক বাহিনী 2টি ভাগে বিভক্ত। ইরানের সশস্ত্র বাহিনী, যা মূলত দেশের প্রতিরক্ষা বাহিনী, যার মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অন্তর্ভুক্ত। এছাড়াও ইসলামিক রেভলিউশনারি গার্ড, যাকে IRGC বলে, এটি ইরানের সবচেয়ে শক্তিশালী এবং স্বাধীন সামরিক বাহিনী। ইরানের অভ্যন্তরে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হলে বা যদি কোনো প্রদেশ যুদ্ধ করতে চায়, তাহলে ইরানি সরকার তাদের পরিচালনা করার জন্য IRGC ব্যবহার করে। ইরানের মোট সেনাবাহিনী 5,70,000 এবং তাদের প্রায় 3,50,000 রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়াও রাশিয়া সহ প্রায় 4,000-এরও বেশি ট্যাঙ্ক এবং সাজোয়া যান রয়েছে। T-72 ইরানি জুলফিকার ট্যাঙ্ক শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার মধ্যে রয়েছে প্রায় 2000 কিলোমিটার পাল্লার শাহাব-3, যা সহজেই ইসরায়েলি এবং আমেরিকান সামরিক ঘাঁটিতে আঘাত করতে পারে। এমনকি এর কাছে সিগিল-2 ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি অন্যান্য আরব দেশগুলির তুলনায় অনেক এগিয়ে। শাহেদ-136 এটি স্টিলথ ড্রোন, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছিল। এছাড়াও মোজাহার-6 রয়েছে, যা আক্রমণ এবং নজরদারির জন্য ব্যবহৃত হয়। ইরানের আরও বেশ কয়েকটি স্টিলথ ড্রোন রয়েছে। যুদ্ধ বিমানের ক্ষেত্রে ইরানের কাছে বর্তমানে সুখোই 35 রয়েছে, যা তারা সম্প্রতি রাশিয়া থেকে কিনেছে। এগুলি ছাড়াও ইরানের কাছে S-300-এর মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে।
ইরানের একটি শক্তিশালী নৌবাহিনীও রয়েছে। কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর এবং পারস্য সাগর পর্যন্ত ইরানের নিজস্ব শক্তিশালী নৌবাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র পরিসরের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। আজ যদি ইরানের উপর কোনো আক্রমণ করা হয়, তাহলে ইরান এই দুটি স্থান অবরোধ করতে এবং সমগ্র বিশ্ব বাণিজ্য পথ ব্যাহত করতে চাইবে। যদি তা ঘটে, তাহলে এর প্রভাব সারা বিশ্বে অনুভূত হবে। এবারে জানবো ইরানের প্রতিরোধের অক্ষ সম্পর্কে। ইরানে ইসলামী বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল যে টিকে থাকার জন্য তাদের এই মতাদর্শ বিদেশি দেশগুলিতে ছড়িয়ে দিতে হবে, কারণ সেই সমস্ত দেশই ছিল আরব দেশ এবং তারা সকলেই একসময় সাদ্দাম হোসেনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করেছিল। অতএব ইরান ইসরায়েলের বিরুদ্ধে থাকা গোষ্ঠীগুলিকে সমর্থন করে চলেছে, যেমন ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতেমিয়া ব্রিগেড, ইরাকে আল বদর এবং ইয়েমেনে আহরার। এই পুরো নেটওয়ার্কটিকে প্রতিরোধের অক্ষ বলা হয়, যাদের পুরোপুরি সমর্থন করছে ইরান। কিন্তু আমেরিকা এটিকে অশুভের অক্ষ বলে, যার অর্থ শয়তানের ত্রিভুজ। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে এসেছে। এই কারণেই আমেরিকা এবং ইসরায়েল বারবার ইরানকে থামানোর চেষ্টা করছে। এখন যদি আমেরিকা ইরানে বোমা হামলা শুরু করে, তাহলে ইরান এই পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যা শেষ পর্যন্ত তাদের পারমাণবিক শক্তিতে পরিণত করতে পারে। এগুলো ছাড়াও বেশ কিছু ভূ রাজনৈতিক পরিস্থিতিও রয়েছে, কারণ আজ এমন অনেক দেশ আছে যারা ইরানকে ধ্বংস করতে চায় না, যার মধ্যে রাশিয়া এবং চীনও রয়েছে, যারা চায় ইরানকে প্রোটেস্ট করতে। মধ্যপ্রাচ্যে আমেরিকান প্রভাব কমাতে ইরান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে যদি ইরান আক্রমণ করা হয়, তাহলে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করবে। এমনকি ভারতের জন্য ইরানের শান্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে ভারত এবং ইউরোপ একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই অর্থনৈতিক করিডোরের বাণিজ্য পথ ইরানের মধ্য দিয়ে যাবে। এবং ভারত ইতিমধ্যেই ইরানের চাবাহার বন্দরে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। এমনকি ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে চাইবে, যা ভারতের অর্থনীতির জন্য খুব সহায়ক হবে। ভৌগোলিক দিক থেকে ইরান বেশ শক্তিশালী, কিন্তু যুদ্ধক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন। যদি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে বোমাবর্ষণ করে, তাহলে ইরান কি নিজেকে রক্ষা করতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।